মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছেন। মুখ্যমন্ত্রী থেকে মুখপাত্ররা বলেন যে বিএসএফ দায়ী, অমিত শাহজি দায়ী। মুখ্যমন্ত্রী কখনো কখনো ঝাঁটা বটি এসব নিয়ে, থালা বাটি নিয়ে বিএসএফ এর উপর হামলা করো। মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে, হলফনামাতে আরেকটা প্রমাণ। এবং এতেও আমি মনে করি নিজেই ফেঁসেছেন। তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে অনুমতি নিয়েছেন। মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন। একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাবলিশ লায়ার। সিপিআইএম এর একটা আসনও জেতার মতো জায়গা আছে বলে আমি মনে করি না। টিএমসির সঙ্গে ভারতীয় জনতা পার্টিরই লড়াই হবে। আপনারা জানেন যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমানা 2216 কিলোমিটার, এবং এতে মেঘালয়, ত্রিপুরা, আসাম সহ পশ্চিমবঙ্গের বাইরের কয়েকটি রাজ্য রয়েছে। কিন্তু মূলত প্রায় 1600 কিলোমিটার বর্ডার এলাকা পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আগের রাজনাথ সিংজি, বর্তমানে অমিত শাহজির বিশেষ উদ্যোগে প্রায় অধিকাংশ জায়গায়, অধিকাংশ নয় 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। এটা বহু চর্চিত বিষয়। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পার্ষদরা একযোগে কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে, রাস্তায়, সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। যখন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রবেশের প্রশ্ন আসে, যখনই ফেক আই কার্ড, ফেক প্যান কার্ড, ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড ইত্যাদি ধরা পড়ে, যখন খাগড়াগড়ের ঘটনা ঘটে, তখন এইসব প্রশ্ন ওঠে। আর তৃণমূলের নেত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে মুখপাত্ররা বলেন যে বিএসএফ দায়ী, অমিত শাহজি দায়ী, স্বরাষ্ট্র দপ্তর দায়ী, বিজেপি দায়ী, ভারত সরকার দায়ী। এমনকি নানা প্রকাশ্য জনসভায় সরকারি এবং রাজনৈতিক মুখ্যমন্ত্রী কখনো কখনো ঝাঁটা বটি এসব নিয়ে, থালা বাটি নিয়ে বিএসএফ এর উপর হামলা করো এসব করে। হুঁশিয়ারি নয়, এত বড় একটা জাজমেন্ট এবং এত বড় জাতীয় সুরক্ষার বিষয়, এটা অনেকগুলো ইস্যুর মধ্যে, কালো চাদর টাদর, নাটক টাটক, এসব অনেক কিছু তো চলছে। তার মধ্যে এই ইস্যুটাও পশ্চিমবঙ্গের জনগণ খুব উদ্বিগ্ন। আমরা সবাই ভারতীয় এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ। আজকে হু করে এখানে ঢুকছে 8-10টা বাচ্চা, 3-4টে বউ, চারিদিকে যা হচ্ছে, আমাদের রেশন ছিনছে, জমি নিয়ে নিচ্ছে, যত গ্যাংরেপ, মহিলাদের উপরে শ্লীলতাহানি, জোর করে ধর্ম পরিবর্তন করা, বর্ডারের গ্রামগুলোতে শাঁখ বাজানো বন্ধ, দ্বীপ জ্বালানো বন্ধ, ঘন্টা বাজানো বন্ধ, মন্দির বন্ধ, সেখানে নামহট্ট সংকীর্তন করতে যাওয়া যাবে না, এই সময় দুর্গাপূজা হবে, এই সময় দুর্গাপূজার মন্ত্র উচ্চারণ করা যাবে না। এই যে একটা ভয়ঙ্কর
আইন শৃঙ্খলা, ধর্ম পালনে বিপন্নতা এবং সর্বোপরি ডেমোগ্রাফি চেঞ্জ, অর্থনীতি এবং সমাজে সরাসরি যে প্রভাব হচ্ছে, এই প্রভাব থেকে মুক্তি ঘটানোর ক্ষেত্রে যে জমি দেওয়ার লড়াই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার করছিলেন, অমিত শাহজি নিজে নেতৃত্ব দিয়েছেন, নিজে নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত অনুরোধ করেছেন এবং একজন আদর্শ ভারতবর্ষের সন্তান লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড সুব্রত সাহা, তিনি এই মামলা নিজ উদ্যোগে, নিজ ব্যবস্থাপনায় এত বড় একটা আইনি লড়াইয়ের পরে যে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে, এইটা এবং তার পরিপ্রেক্ষিতে অমিত শাহজির পার্লামেন্টের ভাষণ এবং বর্তমান ভাষণ, এটা জনগণকে জানানোর উদ্দেশ্যই খুব ভালো করে যারা লাইভ দেখছেন, যারা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া দেখবেন, যারা মেন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট, ইউটিউবাররা এই বিষয়টা আলাদা করে দেখবেন। 11 কোটি পশ্চিমবঙ্গের বাসী যারা নিজেদের নিরাপত্তা এবং রাজ্যের দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন, তাদেরকে আশ্বস্ত করার জন্য এবং অমিত শাহজি যে কমিটমেন্ট করেছেন যে এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের অর্ডার মানবেন না, ডিএর ক্ষেত্রে যেমন হাইকোর্টের অর্ডার মানেননি, আমাদের টেন্টেড লোকেদের কাছ থেকে টাকা ফেরত করানো সুদ সহ হাইকোর্টের অর্ডার মানেননি, নানা হাইকোর্টের অর্ডার তিনি মানেননি। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকার আনাই হচ্ছে একমাত্র সমাধান এবং সেক্ষেত্রে মাননীয় অমিত শাহজি বলেছেন যে এপ্রিলের শেষের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী আসবেন এবং 45 দিনের মধ্যে এই বেড়া দেওয়ার কাজ শেষ করবেন। আমাদের পাচ্ছেন, আমাদের বেড়া দেওয়ার কাজ শেষ করবেন, এইটা জানানোর জন্যই বিষয়। বাকি হাইকোর্টের জাজমেন্টে ক্লিয়ার আছে, কাট অফ ডেট আছে 31 মার্চ 2026। যদি না করেন সেক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল সুব্রত শাহ কন্টেম্পট পিটিশন ফাইল করতে পারেন। আমার দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইডি, আইপ্যাক্স সরকারি দ্বন্দ্ব মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারলো না, তার কারণ আমি জানি, আমি বলে দিচ্ছি। আরেকটা কথা আমি অ্যাড করি, প্রশ্নটা করুন। ইডির পারমিশন নিয়ে নাকি মুখ্যমন্ত্রী ফাইলগুলো নিয়ে এসেছে। আপনাকে বলি, ইচ্ছা করে বেশ কয়েকদিন আগে এই মামলা গ্রহণ করে, প্রথমত ওরা মেনটেনেবল পয়েন্টে বলেছিলেন, সেটা সুপ্রিম কোর্ট প্রথম শুনানিতে গ্রহণ করেননি এর আগে, এবং উল্টে যে কমেন্টগুলো করছিলেন লাইভ লতে সবাই দেখেছেন, আমি সেটা রিপিট করতে চাই না। কলকাতা পুলিশ যেভাবে, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে উল্টে মামলা করেছিল, তার উপরে স্টে লাগিয়ে দেন। এটা প্রথম শুনানির দিন হয় এবং সেদিন রাজ্য সরকার, রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ এবং পার্সোনালি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং, কার্যত রাত্রিবেলা দেয় এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে, নইলে হিয়ারিং শুরুও হতে পারবে না, হিয়ারিং কনক্লুডও হতে পারবে না। এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছেন। তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন। তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে, লেট ইভিনিংয়ে, রাত্রে। তাই স্বাভাবিকভাবে ভারত সরকারের পক্ষে এবং ইডির পক্ষে যারা ছিলেন সিনিয়র ব্যারিস্টার বা লয়ার, তারা এর উত্তর যাওয়ার জন্য কয়েকদিন টাইম চেয়েছেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত 1 সপ্তাহ টাইম দিয়ে 10 তারিখ মঙ্গলবার 2টোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন। আপনি যে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর করা হলফনামা, মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে, হলফনামাতে আরেকটা প্রমাণ। এবং এতেও আমি মনে করি
নিজেই ফেঁসেছেন। তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে মানে অনুমতি নিয়েছেন। এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব নয়, আমি জানিও না, আমার সাবজেক্টও নয়। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন এ কথা একবারও বলেননি। একবার আপনাদের যে গেলা হয় না, মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি, আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল, উনার ভঙ্গিতে উনি বলেছেন। আমি ওগুলো সব নিয়ে নিয়েছি, আমি ওগুলো সব আমার কাছে নিয়ে নিয়েছি, নিয়ে যেতে নিয়েছি, আর অনুমতি নিয়ে আমি নিয়েছি। এই দুটো বাংলার মানে কিন্তু এক নয়। অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন, উনি সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অফ পাবলিক। বাকি হলফনামাতে ইডি উত্তর দেবে, সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে। ইডির পাটে এবং সুপ্রিম কোর্টের পাটে আমি ঢুকবো না। মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায় ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দুটো হলফনামার লেখা আর উনার ওই দিন ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাবলিশ লায়ার। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এবারের নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিয়েছিল বামেরা। ওরা দীর্ঘদিন ধরে কংগ্রেসকে আহ্বান করছিল জোটে এসো, সাড়া দিচ্ছিল না, এবং মোহাম্মদ সেলিম নিজেই বলে দিলেন এই জোট হচ্ছে না। বিজেপি কিভাবে দেখছে কংগ্রেস? আমি প্রথমত বলি, ভারতীয় জনতা পার্টি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড নয়। আমরা পশ্চিমবাংলায় পরিবর্তনপন্থী ভোটার এবং বিশেষ করে সনাতনীদের, রাষ্ট্রবাদীদের কাছে বলবো যে আপনারা যদি 21 এবং 24-এর ভোটের বিশ্লেষণ করেন তাহলে দেখবেন 21-এ 55 থেকে 60টি আসন মূলত রাষ্ট্রে সিপিআইএম পার্টি মূলত তৃণমূলকে এখানে ক্ষমতায় রাখার কাজটা করছেন। এবং 24-এর লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোনো মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায়নি, তাহলে মোহাম্মদ সেলিম হারতো না। আপনারা উল্টে দেখবেন যাদবপুরের সৃজন বাবু থেকে দমদমের সুজন বাবু প্রত্যেকেই এমন প্রায় 11 থেকে 12টি লোকসভা আসন রয়েছে মূলত হিন্দু ভোট এবং রাষ্ট্রবাদী ভোটারদের, যারা মৌলবাদ, জঙ্গিবাদ এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিজকে আমরা মনে করি সমর্থন করে না, তাদেরকে নো ভোট টু বিজেপি এবং নানাভাবে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমরা ফিরে আসছি, আমরা দমদম জিতছি, আমরা ব্যারাকপুর জিতছি, আমরা যাদবপুর জিতছি, আমাদের শূন্য কাটছে, সেলিম সাহেব আমাদের জিতছেন, তার আসন তো পাক্কা হয়ে গেছে, এইসব নানা কথা বলে যারা তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে চান, তাদের একটা অংশকে বিভ্রান্ত করে 6% ভোট কেটে আরো 12টা লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় সুনিশ্চিত করেছেন। আমরা আশা করব এবারের ভোটে সেলিম সাহেব, সুজন বাবুদের
এই ধরনের তত্ত্ব কথায় বিশ্বাস করবেন না। আপনারা ভোট নষ্ট করবেন না, আপনারা নো ভোট টু মমতা করুন এবং ভারতীয় জনতা পার্টি বিশ্বাসযোগ্য এবং প্রকৃত বিকল্প, এটা ইতিমধ্যে প্রমাণিত। দাদা আমার বিজেপি সুবিধা হবে দাদা এই যে জোট হলো না বুলবুল থানার ওসি এইটা এটা ক্লোজ শেষ ওইটা করে হয়ে যাক এই তো। যে এটা জোটটা একই হলো সাথে। না বিজেপি কি সুবিধা হবে কারণ আপনি বলছেন 50-60টা আমরা ইন্টারেস্টেড। আমরা এখনো মনে করি যে দুর্নীতিগ্রস্ত তোষণের রাজনীতিতে সিদ্ধহস্ত পারিবারিক কোম্পানি তথা পার্টি টিএমসির সঙ্গে ভারতীয় জনতা পার্টিরই লড়াই হবে এবং এখানে অন্যরা কে কি করবে সেটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। গোটা রাজ্যের নিরিখে সিপিআইএম এর একটা আসনও জেতার মতো জায়গা আছে বলে আমি মনে করি না, বরঞ্চ 294টার মধ্যে 290টা আসন এমন আছে যেখানে সিপিআইএম এর সিকিউরিটি মানি ফরফিট হবে, এটা আমরা আগে থেকে বলতে পারি। সেলিম হুমায়ুন উল্টে কংগ্রেস কোনো পকেটে, একটা দুটো পকেটে উত্তর দিনাজপুর মালদাতে আছে। মুর্শিদাবাদে আমি তো দেখতে পাইনি, এবারে হবে কিনা জানি না। মালদাতে এবং উত্তর দিনাজপুরের দুটো একটা পকেটে, তাও ওখানকার লোকাল লিডারদের জন্য, নট অ্যাজ এ হোল কংগ্রেস। আর আমাদের যে পীর সাহেবের পার্টি আছে আইএসএফ, তারা এই চত্বরে আছে, ওনাদের অনেক শিষ্য টিষ্য আছে এই ভাঙড় টাঙড় পাশাপাশি, এই দুটি একটি জায়গায় তাদের দেখা টাকা যায়। আর সার্বিকভাবে তো আমি দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, লড়াইটা তো দেখছি সরাসরি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি একদিকে আর দুর্নীতিগ্রস্ত পিসিমণির নেতৃত্বে তৃণমূল অন্যদিকে।